সংবাদকর্মীদের বলা হয় জাতির জাগ্রত বিবেক, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার ১৬ বছরের জামানায় জাতির জাগ্রত বিবেককে ঘুম পাড়িয়ে রেখেছিল। টানা দীর্ঘ ১৬ বছরের শাসনামলে হাসিনাকে ফ্যাসিস্ট ও হিংস্র হয়ে ওঠার পেছনে গুরুতরভাবে ভূমিকা রেখেছিল কিছু গণমাধ্যম ও দোসর সাংবাদিকরা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, হাসিনাকে ক্ষমতায় ফেরাতে আবারও তৎপর হতে দেখা যাচ্ছে গণমাধ্যমের এই দোসরদের। হাসিনাকে আরও হিংস্র হয়ে উঠতে উৎসাহ জুগিয়েছিল যেসব দোসর সাংবাদিকরা, তাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা এই কুলাঙ্গার সাংবাদিক। নাম্বার ১, নঈম নিজাম। হাজার হাজার হতাহত ছাত্র জনতার জন্য হাসিনা আর তার লোকেদের বিন্দুমাত্র সমালোচনা করতে দেখা তো যায়নি, উল্টো বিটিভি ভবন ও মেট্রো রেলের জন্য মায়াকান্না এবং প্রশাসনের ক্র্যাকডাউনের প্রশংসা করে নরপিশাচ হাসিনাকে রক্তাক্ত দমন পীড়নে আরও উৎসাহ দেন নঈম নিজাম। ভাইরাল ভিডিওতে বাংলাদেশ প্রতিদিনের তৎকালীন সম্পাদক নঈম নিজাম হাসিনাকে বলেন, যেভাবে গাড়িগুলো পড়ে আছে, কঙ্কাল পড়ে আছে, দেখলে মনে হয় গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, এগুলো পরিকল্পিত হামলা। উল্লেখ্য, গত ১৫ বছরে সাংবাদিক নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ১০,০০০ কোটি টাকা আমেরিকায় পাচার করার অভিযোগ এনে দুদকের অনুসন্ধান চেয়ে আবেদন করা হয়েছে। কুমিল্লার নাঙ্গলকোটের সাধারণ পরিবারে জন্ম নেওয়া নঈম নিজাম এখন বিলিয়নিয়র। কি নেই তার? আমেরিকায় বাড়ি, উত্তরায় বাড়ি, গাজীপুরে বাগান বাড়ি, বসুন্ধরায় একাধিক ফ্ল্যাট, রয়েছে ৪-এর অধিক দামি গাড়ি। স্ত্রী ফরিদা ইয়াসমিনকে বানিয়েছেন সংরক্ষিত কোটায় এমপি। এমন কোনো সুযোগ নেই যা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নেননি। শেখ হাসিনা দালালি করে কামিয়েছেন কাড়ি কাড়ি অর্থ। আপাতত নঈম নিজাম ধরাছোঁয়ার বাহিরে। ধারণা করা হচ্ছে তিনি দেশের বাহিরে আছেন। দুঃখের বিষয় হচ্ছে, এখনও বহাল তবিয়তে টিকে আছে নঈম নিজামের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। নাম্বার ২, দীপ আজাদ। নাগরিক টিভির তৎকালীন হেড অব নিউজ ছিলেন দীপ আজাদ। এই দীপ আজাদ হাসিনার মানবতা বিরোধী কর্মকাণ্ডে নগ্ন সমর্থন, দমন পীড়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা ও নির্লজ্জ চাটুকারিতার মাধ্যমে রক্তপিপাসু হাসিনাকে আরও ভয়ঙ্কর, নিপীড়ক ও গণহত্যাকারী হয়ে উঠতে উৎসাহ জুগিয়েছেন। গত বছরের ২৪ জুলাই ইন্টারনেট বন্ধ করে গণহত্যা চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে হাসিনার সঙ্গে মত বিনিময় নামে তিনি চাটুকারিতা করেন। হাসিনার সাথে সাক্ষাতের সে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে নাগরিক টিভির তৎকালীন হেড অব নিউজ দীপ আজাদ মিথ্যাচার করে হাসিনাকে বলেন, আমরা সাংবাদিকরা যখন যাচ্ছি আগুনে নিউজ করার জন্য আমাদের রাস্তায় ফেলে পিটানো হচ্ছে। এভাবেই তিনি হাসিনার কাছে ছাত্রদের নামে মিথ্যাচার করেন। বর্তমান আত্মগোপনে আছেন এই সাংবাদিক। নাম্বার ৩, শাকিল আহমেদ। নেটিজেনরা বলছেন, ফ্যাসিস্ট ৭১ টিভির তৎকালীন হেড অব নিউজ শাকিল আহমেদ নেককারজনকভাবে হাসিনার গুমখুন, লুটপাট ও গণহত্যার সহযোগী হয়ে উঠেছিল। অন্য যে কোনো গোষ্ঠী বা সংস্থার চেয়ে ৭১ টিভি হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে বেশি ভূমিকা রেখেছে। হাসিনার সাথে ভাইরাল ওই ভিডিওতে ৭১ টিভির শাকিল আহমেদ মিথ্যাচার করে বলেন, কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে প্রশিক্ষিত বিদেশি চক্রান্তকারীরাও যুক্ত ছিল এবং তার সাথে অ্যালাইনমেন্ট করে বিদেশি যারা ষড়যন্ত্রকারী বা দেশবিরোধী আছে তারাও সেখানে ছিল। রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় গ্রেফতার সাংবাদিক শাকিল আহমেদ গ্রেফতার হয়েছেন। গত ৮ আগস্ট শাকিলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ৭১ টেলিভিশন কর্তৃপক্ষ। ২১ আগস্ট তাকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সেদিন তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন। শাকিল গ্রেফতার হলেও বন্ধ হয়নি ৭১ টিভি। অনেকেই ৭১ টিভিকে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। নাম্বার ৪, শ্যামল দত্ত। ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। মিডিয়া নিয়ন্ত্রণে শ্যামলকে নিয়োগ করেছিলেন স্বয়ং হাসিনা। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, শ্যামল দত্ত চাটুকারিতা করে ছাত্রদের বিরোধিতা করে বলছেন, আন্দোলনকারীরা বেছে বেছে আপনার অর্জনগুলোকে টার্গেট করেছে। মেট্রো রেল, ব্রিজ, এক্সপ্রেস ওয়ে আপনার যে অর্জনগুলো সেগুলোকে টার্গেট করেছে। পাশের ভবনগুলো ভাঙেনি, কিন্তু বিটিভি ভবন ভেঙেছে। ফলে টার্গেট ছিল একেবারে সুপরিকল্পিত। শ্যামল হাসিনাকে আরও বলেন, আপনি চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি। গত সেপ্টেম্বরে হত্যা মামলায় শ্যামল দত্তকে গ্রেফতার, এরপর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ফজলু নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে ভাসানটেক থানার মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়। এর আগে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় শ্যামল দত্তকে দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। নাম্বার ৫, সৈয়দ ইশতিয়াক রেজা। গাজী টিভি ও অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলার প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও তিনি গ্লোবাল টিভির সিও ছিলেন।
হাসিনার সাথে ভাইরাল ভিডিওতে সৈয়দ ইশতিয়াক রেজাকে বলতে শোনা যায়, মানুষের জীবনে যখন অনেক অস্বস্তি ছিল, আজকে যখন আপনি অফিস খুললেন, আমি পথে ছিলাম, মানুষের মধ্যে উদ্বেগ ছিল, কিন্তু মানুষের মধ্যে উল্লাসও ছিল। তারা অফিস করতে চাচ্ছে, কাজ করতে চাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটিতে তথ্য সম্পাদকের পদ পেয়েছিলেন ইশতিয়াক। বর্তমান আত্মগোপনে আছেন এই কুলাঙ্গার সাংবাদিক। নাম্বার 6, মোজাম্মেল হক। ৭১ টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক। তার কাজই ছিল হাসিনার চাটুকারিতা করা। হাসিনার সাথে ওই সাক্ষাৎকারে মোজাম্মেল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে ৭১-৭৫ ও 1-11-এর সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছে, এটা মূলত জামায়াত শিবির ও অন্যান্য ইসলামী জঙ্গিরা ও বিএনপি এবং আমাদের ১-১১-র কুশীলবদের ষড়যন্ত্র। তা ফুটেজ দেখলেই স্পষ্ট। উল্লেখ্য, আলোচিত ও সমালোচিত সাংবাদিক ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ওরফে মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তার স্ত্রী সন্তান ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও রাজধানী রমনা মডেল থানায় গৃহকর্মী লিজা হত্যা মামলায় 7 দিনের রিমান্ড শেষে ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। নাম্বার 7, ফরিদা ইয়াসমিন। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নঈম নিজামীর স্ত্রী সাংবাদিক ফরিদা ইয়াসমিন। স্বামীর সাথে তিনিও হাসিনার দোসরে পরিণত হয়েছিলেন। জুলাই হাসিনার সাথে সাক্ষাতে ফরিদা চাটুকারিতা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধু কন্যা। আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে উত্তরণে সহায়তা করেছে। উল্লেখ্য, আগেই বলেছি, এই ফরিদা দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন। কয়েক শত কোটি টাকা বিদেশে পাচার করে বর্তমান তিনি আমেরিকায় আছেন। নাম্বার 8, ফারজানা রূপা। ৭১ সাংবাদিক ফারজানা রূপাও পরিণত হয়েছিলেন হাসিনার দোসরে। গ্রেপ্তারের পর তিনিও কারাগারে আছেন। সম্প্রতি আদালতে কান্নায় ভেঙে পড়েন তিনি। স্বামী সন্তান সহ স্বাভাবিক জীবনে ফিরতে চান ৭১ টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। ২৭ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মিরপুর থানার এক মামলায় গ্রেফতার দেখানো শুনানিতে তিনি এ আকুতি জানান। ফারজানা রূপার স্বামী ৭১ টিভির চাকরিচ্যুত সাংবাদিক শাকিল আহমেদ, যার কথা আলোচনা শুরুর দিকে বলা হয়েছে। শুনানিকালে আদালতের কাছে কথা বলার অনুমতি চান ফারজানা রূপা। বিচারক তাকে আইনের ভেতরে থেকে কথা বলার অনুমতি দেন। অনুমতি পেয়ে রূপা কাঠগড়ার সামনের দিকে এগিয়ে গিয়ে বলেন, আমার ছোট্ট শিশু সন্তান আছে, আমি আর আমার স্বামী দুজনই কারাগারে, 6 মাস হয়ে গেছে, আমাকে জামিন দিন, আমরা স্বাভাবিক জীবন যাপনে ফিরতে চাই। বলে রাখা ভালো, এদের মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও তাদের বেশিরভাগই এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। ড ইউনূস সরকারের এই উদারতা ও শিথিলতার সুযোগ নিয়ে তারা আবারও হাসিনাকে পুনর্বাসনে মরিয়া হয়ে উঠেছে। চলমান অপারেশন ডেভিল হান্টে ফ্যাসিস্ট সাংবাদিকদের গ্রেফতারের দাবি জানিয়েছে নেটিজেনরা। উল্লেখ্য, গত বছরের 29 অক্টোবর জানানো হয়, দেশের বিভিন্ন গণমাধ্যমের আওয়ামীপন্থী 20 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। ভিডিওতে আলোচিত এই 7 জন ছাড়াও কার্ড বাতিল হওয়া সাংবাদিক হলেন জাফর আহমেদ, শাবানা মাহমুদ, ইকবাল সোভান চৌধুরী, সুভাষ চন্দ্র সিং রায়, সৈয়দ বোরহান কবির, মুন্নি সাহা, নঈমুল ইসলাম খান, ফরাজি আজমল হোসেন, মোহাম্মদ আরিফুর রহমান, আবুল কালাম আজাদ, মিথিলা ফারজানা, অশোক চৌধুরী, প্রণব সাহাসহ আরও কয়েকজন। এদের সবাই ছিলেন হাসিনার দোসর। সুপ্রিয় দর্শক, আপনি কি চান যারা এখনও আটক হয়নি অতি সত্বর তাদের যেন আটক করা হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।